ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইউএনওর বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ এর 6টি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিভাগ এবং বড় বিভাগ, সবথেকে বড় বিভাগ, সেটা হলো সাধারণ সভা। এই সাধারণ সভা সম্পর্কে ইংরাজিতে জেনারেল অ্যাসেম্বলি, এটা সম্পর্কে আলোচনা করব। তোমরা এর আগে আমার দুটি ভিডিও ইউএনওর উপরে দিয়েছি, তোমরা দেখছো। একটা হলো জাতিপুঞ্জের উদ্দেশ্য, সনদে উল্লেখিত এক ধারায় 4টি উদ্দেশ্য এবং সনদে 2 ধারায় উল্লেখিত 7টা নীতি। এ সম্পর্কে আলাদা ভিডিও আছে, দুটি আলাদা ভিডিও আছে। আজকের আলোচনা জেনারেল অ্যাসেম্বলির গঠন নিয়ে আলোচনা করব এবং জেনারেল অ্যাসেম্বলির কার্যাবলী বা ভূমিকা নিয়ে আলোচনা করব। এই সংগঠন একটা বিশ্বব্যাপী সংগঠন। বিশ্বের জাতিপুঞ্জের যে মোট সদস্য, এটা 51 জন সদস্য নিয়ে শুরু হয়েছিল এবং যে সম্মেলনে এই সংগঠন তৈরি হয় 24 অক্টোবর 1945 সালে, সেখানে 50টি দেশের প্রতিনিধি ছিল আর সনদে সই করেছিল 51টা দেশের সদস্য অর্থাৎ প্রতিনিধি, এবং 51 জন সদস্য নিয়ে এই সংগঠন শুরু হয় এবং বর্তমানে এই সদস্য সংখ্যা হলো 193। এই 193 জন সদস্য অর্থাৎ ইউএনওর সব সদস্য বা সকল সদস্য সাধারণ সভার সদস্য। সাধারণ সভা সবথেকে একটা বড় বিভাগ বা বড় শাখা। জাতিপুঞ্জের যত সদস্য আছে সবাই সাধারণ সভার সদস্য। তাহলে আমরা বলতে পারি সাধারণ সভার সদস্য সংখ্যা বর্তমানে কত? 193টা সদস্য। একে অর্থাৎ সাধারণ সভাকে একটি আন্তর্জাতিক নাগরিক সভা বলা হয়। আন্তর্জাতিক নাগরিকদের একটা মঞ্চ বলা যায়। কেন আন্তর্জাতিক সভা বলছি? যেহেতু বিশ্বের প্রায় দেশই সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য, আর সম্মিলিত জাতিপুঞ্জের সব সদস্য তারা কিন্তু সাধারণ সভার সদস্য। তাই 193টা দেশের প্রতিনিধি তারা নিজ নিজ দেশের কথা এই সাধারণ সভার মঞ্চে মিটিংয়ে বলতে পারেন। তাই এটাকে বিশ্বের নাগরিক সভা বলা হচ্ছে। প্রত্যেকটা রাষ্ট্রের প্রতিনিধি তার দেশের প্রতিনিধিত্ব করে, টোটাল জনসমষ্টির প্রতিনিধিত্ব করে। তাই সব দেশের প্রতিনিধি তারা কথা বলা যায় যে বিশ্বের প্রতিনিধি। আরেকটা বিষয় হলো যে সাধারণ সভাকে বিশ্বের একটা আইনসভা বলা যায়। দেখো, আইনসভা রাষ্ট্রের হয় কিন্তু বিশ্ব আইনসভা হয় না, কিন্তু সাধারণ সভাকে আইনসভার সঙ্গে তুলনা করা হচ্ছে এই কারণে যে এখানে বিশ্বে শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্যে আইন তৈরি হয় এই সাধারণ সভা থেকে। সেই আইন বিশ্বের বিভিন্ন দেশ মেনে চলে, তাই এটাকে বিশ্বের একটা আইনসভা বলা যায়। এটা ব্রিটিশ পার্লামেন্টের মতো আইনসভা নয়, ভারতের পার্লামেন্টের মতো আইনসভা নয়, মার্কিন আইনসভা কংগ্রেসের মতো আইনসভা নয়। এই সমস্ত আইনসভাগুলি দেশের ক্ষেত্রে চূড়ান্তভাবে আইন তৈরি করে এবং শাসন বিভাগ এর সঙ্গে যুক্ত এবং সেই আইনগুলো দেশের মধ্যে চূড়ান্তভাবে ইমপ্লিমেন্ট হয়। কিন্তু সাধারণ সভার আইন বিভিন্ন সদস্য রাষ্ট্র মেনে চলে, কিন্তু এক্ষেত্রে মানার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। তাই এখানে আইনসভার সঙ্গে তুলনা করাটা ঠিক নয় একদিকে, তবু এটা বিশ্বের একটা আইনসভার সঙ্গে তুলনা করা যায়।
সাধারণ সভার গঠন সম্পর্কে আমরা বলবো যে জাতিপুঞ্জের সব সদস্যই সাধারণ সভার সদস্য। প্রত্যেকটা সদস্য রাষ্ট্র সাধারণ সভার যে মিটিং হয় সেই মিটিংয়ে তোমার প্রত্যেকটা রাষ্ট্র 5 জন সদস্য পাঠাতে পারলেও দেশের হয়ে একজন সদস্য সিদ্ধান্ত গ্রহণে ভোট দিতে পারে। তাই সাধারণ সভার 5টি সদস্য প্রত্যেক রাষ্ট্র পাঠাতে পারলেও প্রত্যেক রাষ্ট্রের একটি করে ভোটের অধিকার আছে। সাধারণ সভার মিটিংয়ে অর্থাৎ সভাতে, এই সভাতে একজনকে সভাপতি নির্বাচিত করা হয়। প্রত্যেক বছর সাধারণ সভার যে মিটিং বসে, প্রত্যেক বছর একবার অধিবেশন বা মিটিং বসে। সেপ্টেম্বরের 3য় মঙ্গলবারে এই মিটিং বসে। এই মিটিংয়ে থেকেই একজনকে সভাপতি নির্বাচিত করে সাধারণ সভার সমস্ত সদস্য মিলে, আর 21 জনকে সহসভাপতি নির্বাচিত করে। এই সভাপতি এবং সহসভাপতিরা শাসন মানে সাধারণ সভাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্যে বিভিন্ন সভা পরিচালনা নিয়ম তৈরি করে। এই যে সাধারণ সভার এতজন সদস্য এখানে উপস্থিত থাকেন, অর্থাৎ তোমরা যদি অঙ্ক কষে দেখো তাহলে 193 × 5 যত সংখ্যক হবে তত সংখ্যক প্রতিনিধি এখানে উপস্থিত থাকতে পারেন। এখানে ওয়াশিংটনে এখানে সভা অনুষ্ঠিত হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। যাই হোক, আমরা এই সাধারণ সভার যারা সদস্য তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেন। বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যেক রাষ্ট্র একটা করে ভোট দিতে পারবেন, একজন প্রতিনিধি ভোট দিতে পারবেন, তারই ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ সভাতে উপস্থিত সদস্যদের মধ্যে তোমার সাধারণ ক্ষেত্রে সিম্পল মেজরিটির ভোটে সিদ্ধান্ত গৃহীত হয়, আর বিশেষ ক্ষেত্রে 2/3 মেজরিটির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। এইভাবে সাধারণ সভা গঠিত হয় এই বিশ্বের আন্তর্জাতিক সংগঠনের ইউএনওর একটি বড় বিভাগ, সবথেকে বড় বিভাগ এই সাধারণ সভা। এবারে আমরা আলোচনা করব সাধারণ সভার বিভিন্ন কাজ আছে। এই কাজগুলো সাধারণ সভা করে থাকে। আমরা এই কথা জানি যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্যে ইউএনও তৈরি হয়েছে, আর সাধারণ সভারও দায়িত্ব কিন্তু ইউএনওর যে উদ্দেশ্য এবং নীতি বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা প্রথম যে ফাংশন, সেই ফাংশন অ্যাসেম্বলির অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি ইংরাজিতে, সাধারণ সভার সেই আলোচনা করব। প্রথম পয়েন্টে তোমরা জেনে রাখো যে আলোচনা ও সুপারিশ করা। সাধারণ সভাতে যে সমস্ত সদস্য উপস্থিত থাকবেন সেখানে বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে। সেই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে। কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানে কি বলবো, সিম্পল মেজরিটি ভোট 1/2 অর্থাৎ 2/1 সদস্যের তার সঙ্গে 1 যোগ করে যে সংখ্যাটা, সেটা হলো সিম্পল মেজরিটির ভোট। তার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। আর সাধারণ সভা বিভিন্ন ক্ষেত্রে সুপারিশ করতে পারে। কার কাছে সুপারিশ করতে পারে? জাতিপুঞ্জের মূল ক্ষমতার অধিকারী সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ, তার কাছে সুপারিশ করতে পারে। সাধারণ সভাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এই নিরাপত্তা কাউন্সিলের কাছে সুপারিশ করতে গেলে 2/3 মেজরিটির ভোট দরকার। সাধারণ সভাতে উপস্থিত সদস্য তারা যে ভোট দেবে সেই ভোটের 3/2 সদস্যের সমর্থনে সিদ্ধান্ত গৃহীত হবে। সেই সিদ্ধান্তকে সিকিউরিটি কাউন্সিলে পাঠাতে পারে। সিকিউরিটি কাউন্সিল কেন এখানে সুপারিশ করে সাধারণ সভা?
দেখো, অনেক বিষয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু সাধারণ সভার নেই। আবার যে বিষয়টা সিকিউরিটি কাউন্সিলে বিচারাধীন, সিকিউরিটি কাউন্সিলে বিচার বিবেচনার জন্য রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ সভা সিদ্ধান্ত নিতে পারবে না। তাহলে আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল পিস, আন্তর্জাতিক শান্তি এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটি মানে কি, প্রত্যেক দেশের যে নিরাপত্তা, ছোট বড় সব রাষ্ট্রের নিরাপত্তা। বড় রাষ্ট্রের নিরাপত্তার অভাব কম, বেশি থাকে না, ছোট রাষ্ট্রের নিরাপত্তার অভাব থাকে। তাই সেগুলোকে সিকিউরিটি দেওয়ার জন্যে আলোচনা হবে এই সাধারণ সভার মিটিংয়ে। তাই আমরা বলতে পারি সাধারণ সভার যে একটা কাজ, সেটা হলো সুপারিশ করা কাজ। কার কাছে সুপারিশ করে? সিকিউরিটি কাউন্সিলের কাছে সুপারিশ করে। নাম্বার 2, ইন্টারন্যাশনাল পিস, আন্তর্জাতিক শান্তি এবং সিকিউরিটি মূলক কাজ সাধারণ সভা করে। কিভাবে করে? ইন্টারন্যাশনাল পিস রক্ষা করবার জন্যে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্যে তারা কি করে? তারা দায়িত্ব পালন করে। কারা? সাধারণ সভার সদস্যরা দায়িত্ব পালন করে। তবে একটা কথা, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষার দায়িত্ব, মূল যে দায়িত্ব, সেটা সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ নিরাপত্তা পরিষদের হাতে থাকে, যেটা খুব শক্তিশালী বিভাগ, ছোট বিভাগ, কিন্তু এর হাতেই সব ক্ষমতা থাকলেও সাধারণ সভাতে তোমার বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করতে পারবে। আর বিশ্বে যেসব রাষ্ট্র ইউনোর মেম্বার নয়, অর্থাৎ জাতিপুঞ্জের মেম্বার নয়, সেই সব রাষ্ট্রের ক্ষেত্রেও সাধারণ সভাতে আলোচনা হতে পারে। সেই সব রাষ্ট্রের সিকিউরিটির প্রশ্নে, সেই সব রাষ্ট্রের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো আন্তর্জাতিক বিষয়ের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে কিন্তু সাধারণ সভা সুপারিশ করবে সিকিউরিটি কাউন্সিলের কাছে। নাম্বার 3, নিরস্ত্রীকরণ। তোমরা জানো যে বিশ্বে দ্বিতীয় মহাযুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ, এখানে পরমাণু বোমা আবিষ্কার হয়েছে। সুতরাং এই সাধারণ সভাতেই সনদে উল্লেখ করা হলো যে নিরস্ত্রীকরণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা অলরেডি তখন আবিষ্কার করে ফেলেছে। পরবর্তীকালে যে বহু দেশ পরমাণু বোমা আবিষ্কার করতে পারে, এবং আমরা দেখেছি যে পরবর্তীকালে পরমাণু বোমা বহু দেশ আবিষ্কার করেছে। আজকে পরমাণু বোমার সংখ্যা অনেক দেশের হাতে অনেক বেশি। এই সুতরাং নিরস্ত্রীকরণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সাধারণ সভা ঠিকই করেছে। আর অস্ত্র নিয়ন্ত্রণ করা, দেখো, অস্ত্রহীন পৃথিবী তৈরি করা এটা সম্ভব না, কোয়াইট ইম্পসিবল, কিন্তু অস্ত্রকে কমাতে হবে যাতে পরমাণু বোমা, পরমাণু অস্ত্র বা আরও ভয়ানক ভয়ানক অস্ত্র বিশ্বে আজকে আবিষ্কার হচ্ছে, সেগুলো দেশের উপরে, যে দেশের উপরে প্রয়োগ হোক না কেন, তার আর অনেক দেশের হাতে আজকে পরমাণু বোমা, পৃথিবী বহুবার ধ্বংস হয়ে যাবে যদি পরমাণু বোমাকে ব্যবহার করে। তাই নিরস্ত্রীকরণকে এই সাধারণ সভা গুরুত্ব দিয়েছে। আর নিরস্ত্রীকরণ করার দায়িত্বও কিন্তু সাধারণ সভার হাতে আছে। কিন্তু একটা কথা কি, এই যে নিরস্ত্রীকরণ, এটা করার ক্ষেত্রে মানে মূল যে ক্ষমতা, সেটা সিকিউরিটি কাউন্সিলের হাতে ন্যস্ত রয়েছে। 4 নাম্বার, আর্থিক কাজ। দেখো, ইউনো পরিচালনার জন্যে অর্থ দরকার। এই অর্থ বিভিন্ন দেশ থেকে চাঁদা, অর্থাৎ সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে চাঁদা আদায় করা হয়। এই অর্থ বিশ্বের বিভিন্ন উন্নয়নমূলক কাজে, ত্রাণমূলক কাজে ব্যবহার হয়, দরিদ্র দেশগুলির উন্নতির ক্ষেত্রে। আর এই সভাকে, অর্থাৎ ইউনো সংগঠনকে পরিচালনা করার জন্যে একটা কোষাগার তৈরি করা হয়েছে। যে ফিনান্স ফান্ড আছে, সেই ফিনান্স ফান্ডে অর্থ জমা করার দায়িত্ব, চাঁদা কোন দেশ কত দেবে এবং চাঁদার যে টাকা, সেই অর্থটা ঠিকমতো ব্যয় হয়েছে কিনা সেই পরীক্ষা নিরীক্ষা করা, বাজেট, এক বছরে যে আয় ব্যয় ইউনোর, সেই বাজেট নির্ধারণ করা এবং আগের ইয়ারের বাজেটের খরচ, আয় এবং ব্যয়ের তার এক্সামিন করা, হিসাব পরীক্ষা করা এবং এবং
এবং এবং কি এবং গোটা এই আয় ইউনোর যে আয় এবং ব্যয় সেটা পরীক্ষা নিরীক্ষা করবে। জানো, একটা ইনফরমেশন যে মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে বেশি পরিমাণ অর্থ চাঁদা হিসেবে দেয়, তাই আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণ সভাকে বেশি ব্যবহার করেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, আমরা নেক্সট পয়েন্টে আলোচনা করব তোমার 5 নম্বর পয়েন্ট, তত্ত্বাবধান সংক্রান্ত কাজ। তত্ত্বাবধান সংক্রান্ত কাজ কি? সাধারণ সভার মিটিং, বড় মিটিং, এইখানে এর মধ্যেই এর সদস্যদের মধ্যে থেকেই তোমার গড়ে উঠেছে সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিলের 5 জন স্থায়ী সদস্য, 10 জন অস্থায়ী, মোট 15 জন। তারপরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গড়ে উঠেছে, ওসি পরিষদ বা অভিভাবক পরিষদ গড়ে উঠেছে, কর্ম দপ্তর গড়ে উঠেছে, আন্তর্জাতিক বিচারালয় গড়ে উঠেছে। তাহলে এই সমস্ত সংস্থাগুলির যে কাজ, সেগুলো অবজার্ভ করবে কে? সাধারণ সভা। সাধারণ সভা অবজার্ভে রাখবে এবং তাদের উপর নিয়ন্ত্রণ করবে। কারণ এখান থেকে যদি ঝড় উঠে সিদ্ধান্ত গ্রহণ সঠিকভাবে করা যায়, তাহলে আমরা দেখব যে সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিল বা অভিভাবক পরিষদ, সেক্রেটারিয়েট দপ্তর বা তোমার কর্ম দপ্তর, এই আন্তর্জাতিক বিচারালয় সবগুলি তোমার সাধারণ সভার তত্ত্বাবধানে থাকবে। 6 নম্বর, আইন প্রণয়ন সংক্রান্ত কাজ। আমরা ভূমিকাতে আলোচনা করেছি যে এটাকে বিশ্বের একটা আইনসভা বলা যায়। তবু এর ত্রুটি সম্পর্কে আমি বলেছি। তবুও এই সভাতে উপস্থিত হয়ে বিশ্বে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্যে আইন দরকার, আইন দরকার, বা আইন দরকার। এই কিন্তু একটা দেশের আইনসভা যে আইন তৈরি করে, একটা দেশের সংবিধান বইয়ে যে আইন, সেই আইনের মতো প্রয়োগ করা সম্ভব হয় না। তেমনিভাবে আজকের যে সনদ আছে, ইউএনওর সনদ, সেই সনদে যে সব মানে নিয়মকানুন লেখা আছে, সেটাই হলো তোমার আইন। এটা হলো মানে কি বলবো, এখানে সনদের আইন। তার পাশাপাশি বিশ্ব গতিশীল, ডাইনামিক, নতুন নতুন প্রবলেম বিশ্বে তৈরি হচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্কের পরিবর্তন ঘটে। সুতরাং সেই জায়গায় বিশ্বের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা, শক্তি সাম্যের ভারসাম্য ঘটছে, বাইপোলার পলিটিক্স ছিল তোমার, সেখানে এক মেরুবাদের রাজনীতি, আবার বহু মেরুবাদ, মাল্টিপোলার পলিটিক্স আজকে আমরা দেখছি। সুতরাং আইন কিন্তু সবসময় ডাইনামিক, সিদ্ধান্ত গ্রহণও সবসময় ডাইনামিক। তাই আইন প্রণয়ন সংক্রান্ত তবু এই যে সাধারণ সভার আলোচনার মধ্য দিয়ে যে ভোটাভুটি হয়, সেই ভোটাভুটি তোমার হচ্ছে আইন। আর ইন্টারন্যাশনাল ল কমিশন আছে, সেটা সাধারণ সভা গঠন করেছে। ইন্টারন্যাশনাল ল কমিশন ইন্টারন্যাশনাল আইন তৈরি করেছে। ইন্টারন্যাশনাল ল আর ন্যাশনাল লয়ের মধ্যে পার্থক্য আছে, এখানে মৌলিক পার্থক্য আছে। তবু কিন্তু ইন্টারন্যাশনাল লকে বিভিন্ন দেশ সমীহ করে, অনেক সময় অমান্য করে, আবার অমান্য করলেও সেটা স্বীকার করে না। তার মানে পরোক্ষভাবে ইন্টারন্যাশনাল লকে প্রত্যেকটা দেশ মোটামুটিভাবে মেনে চলে, সমীহ করে। তাহলে সেই আইন তৈরি করে সাধারণ সভা। নেক্সট হচ্ছে 7 নম্বর পয়েন্ট, নির্বাচন। সাধারণ সভার নির্বাচনমূলক কাজ আছে, অনেক কাজ। ধরো সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের, অস্থায়ী সদস্যদের প্রতি 2 বছর অন্তর অন্তর নির্বাচন করতে হয়, সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্যদের। আবার ধরো সেখানে সাধারণ সভাতে সিদ্ধান্ত হয়, সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচন হয়, সদস্য ঠিক হয়, সিলেক্ট হয়। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, এই যে সংস্থা, এই বিভাগের 54 জন বর্তমানে সদস্য আছে। এই সদস্যদের নির্বাচন করে কে? সাধারণ সভাতে, সাধারণ সভার মিটিংয়ে ঠিক হয়, সিদ্ধান্ত গৃহীত হয়। তারপরে ওসি পরিষদের সদস্য নির্বাচন করা, তোমার আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির যে সংখ্যা কতজন থাকবে, না তাহলে বর্তমানে 15 জন আছে, তো এই সংখ্যাটাও তারা ঠিক করে এবং তাদেরকে নির্বাচিত করে বিচারপতি কারা হবে না হবে। এখানে মহাসচিব তোমার মনোনীত করে। আবার আমি এখানে বলব যে মহাসচিব কর্মদপ্তরের হেড যিনি, আজকে
অ্যান্টোনিও গুটারেস তোমরা জানো যে মহাসচিব, এই মহাসচিব 2017 সালে জানুয়ারি মাসে নির্বাচিত হয়েছেন। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? মহাসচিবের নির্বাচনও কিন্তু সাধারণ সভা করে থাকে। তাহলে এগুলো হচ্ছে তোমার নির্বাচন সংক্রান্ত কাজ। 8 নম্বর হচ্ছে সনদ সংশোধন। সনদ তো একটা সময়ে তৈরি হয়েছে 1945 সালে 24শে অক্টোবরের আগেই তৈরি হয়েছে। এখানে সনদে 51টা দেশ সই করেছিল। তার পরবর্তীকালে একের পর এক আমরা দেখছি 193টা রাষ্ট্র জাতিপুঞ্জে তারা সবাই সনদে সই করেছে। তাহলে এই সনদ কিন্তু সেই প্রেক্ষাপটে সেই বিশ্ব রাজনীতি ছিল, তোমার একটা বহুমেরুবাদের অবসান ঘটেছিল, তার জায়গায় দ্বিমেরুবাদী রাজনীতি, কোল্ড ওয়ারের পরে আবার একমেরুকরণ রাজনীতি, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্য, পরে আবার আমরা দেখব 21 শতকে এসে মার্কিন আধিপত্য ক্ষুণ্ণ হচ্ছে। সেখানে বহু দেশ বহু জায়গায় থেকে মার্কিন নেতৃত্বকে অস্বীকার করেছে এবং এটা বহু কেন্দ্রিক রাজনীতি, মাল্টিপোলার পলিটিক্স আর কি, মাল্টিপোলার পলিটিক্স প্রেক্ষাপটে তাহলে আমরা দেখছি যে সনদকে সংশোধন করতে হবে। মানে ইন্টারন্যাশনাল সিচুয়েশান, ইন্টারন্যাশনাল কন্ডিশান সব কিছু মানে দ্রুত মানে আপডেট হচ্ছে, দ্রুত পরিবর্তন হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে সনদ কিন্তু সংশোধন খুবই প্রয়োজন। এই সনদ সংশোধনের দায়িত্ব কার? সাধারণ সভার রয়েছে। তবে একটা কথা কি, তোমার সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বারের সমর্থন দরকার। স্থায়ী মেম্বার 5 জন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, গণপ্রজাতান্ত্রিক চীন বা চীন, এই 5টা স্থায়ী সদস্য, তাদের সমর্থন দরকার। তারা কিন্তু ভিটো দিতে পারে। ভিটো একজন যদি আপত্তি করে তাহলে কিন্তু সনদ সংশোধন করা যাবে না। আর এই সনদ সংশোধনের ব্যাপারে সাধারণ সভাতে যখন সিদ্ধান্ত গ্রহণ করবে, সনদ সংশোধন মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু 2/3 মেজরিটির ভোটে সনদ সংশোধনী প্রস্তাবকে ওই সাধারণ সভার মিটিংয়ে পাশ হতে হবে। 2/3 মেজরিটি, 3 ভাগের 2 ভাগ সদস্য, এটা একটু টাফ ব্যাপার। সিম্পল মেজরিটি ভোট, আর সিম্পল মেজরিটি ভোট মানে কি, অর্ধেক মোট সদস্য, উপস্থিত সদস্য তার অর্ধেকের সঙ্গে 1 যোগ করো, তাহলে সিম্পল মেজরিটি। আর এখানে 2/3 মানে 3 ভাগ করে তার 2 ভাগের সমর্থন বেশি। সুতরাং তাহলে আমরা দেখছি যে এখানে তোমার সনদ সংশোধনের ক্ষেত্রে এখানে সিকিউরিটি কাউন্সিলের বিগ 5 পাওয়ার অর্থাৎ স্থায়ী সদস্যের বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার আমরা 9 নম্বরে আসবো বিভিন্ন কাজ। এগুলো আমরা সাব পয়েন্ট হিসাবে বলবো। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার রক্ষার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে সাধারণ সভা। নাম্বার 2, মানবাধিকার সম্প্রসারণ ও বাস্তবায়ন। মানবাধিকারকে সম্প্রসারণ ঘটাতে হবে, দেশে দেশে সাধারণ মানুষের কাছে তোমার সম্প্রসারণ ঘটাতে হবে মানবাধিকার। প্রত্যেকটা দেশকে সচেতন করতে হবে আজকের এই আমাদের সাধারণ সভা থেকে, যে মানবাধিকার এটাকে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে হবে। কোনো দেশের সরকার বা রাষ্ট্র বা কর্ণধার সেখানে কিন্তু হিউম্যান রাইটসকে লঙ্ঘন করতে পারবেন না। মানবাধিকারকে গুরুত্ব দেওয়ার জন্য সাধারণ সভার মিটিংয়ে 1948 সালে 10ই ডিসেম্বর মানবাধিকার ঘোষণাপত্র তৈরি হয় এবং প্রকাশিত হয়, এবং 10ই ডিসেম্বরকে জাতিপুঞ্জের যে মানবাধিকার যে সিদ্ধান্ত নিল সাধারণ সভা, সেটাকে 10ই ডিসেম্বরকে প্রতি বছর পালন করা হয় মানবাধিকার দিবস হিসাবে। সুতরাং সাধারণ সভার এই ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। নাম্বার 3, বর্ণ বৈষম্য দূরীকরণ। সাধারণ সভার আর একটা কাজ হলো বর্ণ বৈষম্য দূরীকরণ। তোমরা জানো দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকাতে কৃষ্ণকায় এবং শ্বেতকায় মানুষের মধ্যে লড়াই চলেছে। শ্বেতকায় সরকার, বোথা সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে এবং ব্রিটেনের মদতে সেখানকার কালো মানুষের রাজনৈতিক অধিকার ছিল না। সেই অধিকার নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছে, সেখানে এই সাধারণ সভাতে সিদ্ধান্ত গৃহীত হয়। এখানে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় বা 2/3 মেজরিটির ভিত্তিতেও সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণ বৈষম্য দূর করতে হবে। নেক্সট হচ্ছে 4 নাম্বার, ইন্টারন্যাশনাল ল বিধিবদ্ধকরণ। ইন্টারন্যাশনাল ল অর্থাৎ সাধারণ সভার যে সিদ্ধান্ত গৃহীত হলো, যে আইন তৈরি হলো, আলাপ আলোচনার মধ্যে দিয়ে, ভোটাভুটির মধ্যে দিয়ে সেটাকে বিধিবদ্ধকরণ করে তার ডকুমেন্টস রেকর্ড রাখতে হবে। এটা সাধারণ সভার একটা কাজ। 4 নাম্বার। 5 নাম্বার কী বলতো? স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। স্বাস্থ্যের বিকাশ ঘটাতে হবে। স্বাস্থ্য বিশ্ব তোমরা জানো তোমার
হু আছে, ডাব্লিউ হেলথ অর্গানাইজেশন আছে, পরবর্তীকালে আমি আলোচনা করব। তার এখানে সাধারণ সভাতে আলোচনা হয় যে স্বাস্থ্য রক্ষা করতে হবে। এই যে করোনার ব্যাপারে সাধারণ সভাতে আলোচনা হয়েছে স্বাস্থ্য করে, সেখানে হুকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার ইউনোর একটা সংস্থা হু। শিক্ষার সম্প্রসারণ ঘটাতে যেসব দেশের মানুষ এখনও মানে অজ্ঞ অসচেতন মানে রয়েছে, তাদের মধ্যে শিক্ষার সম্প্রসারণ করতে হবে, এবং তার জন্যে তোমার সংস্থা তৈরি করেছে সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সংস্থা হয়েছে, সেটাও আমি আলোচনা করব পরবর্তীকালে। এখানে একটুখানি এইটুকু বলে রাখবে। নেক্সট আলোচনা হচ্ছে মানে 6 নম্বর পয়েন্টে আমি আলোচনা করব যে উপনিবেশবাদ, উপনিবেশিকতার মানে অবসান। সাধারণ সভা আর মিটিংয়ে প্রতি বছর, যেটা আজকে 1945 সালে এই সংগঠন গড়ে উঠলো, 46 সালে মিটিং বসেছে, 46 সাল থেকে মিটিং প্রতি বছর বসতে, সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার থেকে প্রতি বছর 2 মাস ধরে এই মিটিংটা হয়। সেখানে উপনিবেশিকতার নিপাত যাক এই স্লোগানটা দেওয়া হয়, এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপনিবেশবাদ কি, যে কোনো কোম্পানি বা কোনো দেশের সরকার অন্য ভূখণ্ডে গিয়ে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করে সেখানকার রাজনৈতিক ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, এই যে উপনিবেশিক প্রক্রিয়া, এটা এই সাধারণ সভার মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে এটাকে বাতিল করা হয়েছে। তাই আজকে কিন্তু উপনিবেশবাদ সরাসরি নেই, কিন্তু নয়া উপনিবেশবাদ আছে, এইটুকু জেনে রাখো। নেক্সট 7 নাম্বার, পরিবেশ রক্ষা। দেখো, বিশ্ব আজকে পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের মানুষের মানে যে উষ্ণায়ন বাড়ছে, প্রকৃতি যেভাবে ভারসাম্য হারিয়ে ফেলছে, উন্নত দেশগুলো এর জন্য দায়ী। কিন্তু সাধারণ সভাতে আলোচনা হয়, প্রতি বছরে আলোচনা হয় যে পরিবেশকে রক্ষা করতে হবে। আজকে সাধারণ সভার যে আলোচনা, পরিবেশের উপর যে আলোচনা 1972 সালে প্রথম তার সম্মেলনের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে, এবং বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়েছে, এবং বিভিন্ন ধরনের দূষণকে নিয়ন্ত্রণ করবার জন্য আন্তর্জাতিক আইন তৈরি হয়েছে। এটা সাধারণ সভার গুরুত্বপূর্ণ দায়িত্ব। নেক্সট আমরা পরপর আমরা করলাম যে সাধারণ সভার 9টা মেন পয়েন্ট, আর হলো 7টা সাব পয়েন্ট আমি বলেছি, এগুলো আলাদা আলাদা করে বলেছি। তো এখন আমি আলোচনা করব সাধারণ সভার সমালোচনা। দেখো, এটা একটা বড় সভা, এখানে অনেক দেশের প্রতিনিধি এখানে উপস্থিত হয়। তো এর যে সিদ্ধান্তগুলি, সেটা কিন্তু নিজে কিছু করতে পারে না। এর কাজগুলো হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের কাছে সুপারিশ করে, সিকিউরিটি একটা করে। তবে একটা বিষয়ে আমি আগে উল্লেখ করিনি, যেটা শান্তির জন্য ঐক্য প্রস্তাব। এটা সাধারণ সভার কিন্তু গুরুত্বপূর্ণ। সমালোচনার ক্ষেত্রেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ। শান্তির জন্য ঐক্য প্রস্তাবটা কি? এটা হলো 1950 সালে সাধারণ সভার মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে ইন্টারন্যাশনাল সিকিউরিটি, ইন্টারন্যাশনাল পিস, এটা বজায় রাখবে সিকিউরিটি কাউন্সিলের হাতে দায়িত্ব দিয়েছি আমরা, এ কথা ঠিকই। কিন্তু সিকিউরিটি কাউন্সিল যদি ফেলিওর হয় বা দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে না, তাহলে সেক্ষেত্রে সাধারণ সভা মহাসচিবের নেতৃত্বে একটা জরুরি বৈঠক করা হবে, স্পেশাল একটা মিটিং। হ্যাঁ, সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে সিকিউরিটি কাউন্সিলকে চাপ দিবে যে তুমি এক্ষেত্রে একটা বিরাট দায়িত্ব পালন করো। এইটা হলো শান্তির জন্য ঐক্য প্রস্তাব। অর্থাৎ বিশ্বের সাধারণ সভার 193 মেম্বার, তারা ঐক্যবদ্ধ হয়ে আলোচনার মধ্যে দিয়ে দায়িত্ব দিবে, বিশেষ ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দিবে কাকে? সিকিউরিটি কাউন্সিলে। এটাকে বলা হয় শান্তির জন্য ঐক্য প্রস্তাব। এটা 1950 সালে সাধারণ সভার মিটিংয়ে এই গৃহীত হয়। এটাকে এটা তাৎপর্যপূর্ণ। তবু আমরা এই ত্রুটিগুলোকে আমরা অস্বীকার করতে পারছি না যে এটা সুপারিশ। এক্ষেত্রেও আমরা দেখছি সুপারিশ নিজে করতে পারছে না। 2 নম্বর হচ্ছে প্রচারের জন্য। দেখো, সাধারণ সভা মধ্যে একটা প্রচার আছে, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখা। প্রত্যেকটা দেশ জানছে একজন ভোট দিতে পারছে, 5 জন প্রতিনিধি সেই দেশের প্রতিনিধিত্ব করছে। তাহলে এটা কিন্তু প্রচারটা হলো বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে এই সভার কাজ। এটা কিন্তু মানে প্রচারটাও যতটা হচ্ছে, কার্যকরী ততটা হচ্ছে না, বাস্তবায়িত ততটা হচ্ছে না। 3 নম্বর, এই সাধারণ সভাকে একটা টকিং শপ বলা যায়, আড্ডাখানা বলা যায়। কেন আড্ডাখানা বলা যায় বলো তো? আড্ডাখানা বলা যায় এই কারণে যে এখানে বহু সদস্য এখানে উপস্থিত, একটা হইচই হয়, গল্পগুজব হয়, ঠিক এরকম আর কি। গল্পগুজব ঠিক না, মানে তবু কিন্তু এখানে যে নিট আলোচনা, মানে একজন বলল আরেকজন প্রতিরোধ করলো, এবং বিভিন্ন দেশের মধ্যে গ্রুপ তৈরি হয়ে যায় এবং সিদ্ধান্তে আসা
খুব জটিল হয়ে যায়, কেন এটাকে একটা আড্ডাখানা টকিং শপ এটাকে বলা যায়। নেক্সট হচ্ছে যে মতবিরোধ, পারস্পরিক অভিযোগ, বিদ্বেষ। দেখো পাকিস্তান এক কথা বললো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সম্পর্কে, পাকিস্তান একরকম বললো, ভারত আর এক রকমই বললো। যেমন সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভারত বেশি উদ্যোগী, 2014 সাল থেকে বেশি প্রকাশ্যে সন্ত্রাসবাদ সম্পর্কে, এবং ভারত 1914 সালে যে কনফারেন্স হয় সাধারণ সভা, সেখানে আন্তর্জাতিক মানে একটা কি সন্ত্রাস বা টেরোরিজম, এটা কিন্তু কোনো একটা দেশের সমস্যা না, এটা অনলি ইন্ডিয়ান সমস্যা না, এটা একটা ইন্টারন্যাশনাল প্রবলেম। এটাকে বিভিন্ন দেশ সাপোর্ট করে সাধারণ সভাতে। যাই হোক, এইখানে একটা তাহলে আমরা দেখছি যে মতবিরোধ হচ্ছে, বিদ্বেষ। আমরা সিকিউরিটি কাউন্সিলের যে বর্ণবিদ্বেষী সরকারের বিরুদ্ধে ভারত ভূমিকা নিয়েছে, বহু দেশ ভূমিকা নিয়েছে, সেখানে তো আমেরিকা এবং ইউকে, ইউনাইটেড কিংডম, তারা বোথা সরকারকে সাপোর্ট করছে। তাহলে এখানে উভয় গোষ্ঠী তৈরি হয়ে যায়, বিদ্বেষ। অনেকে আমেরিকার দেশের প্রতি আস্থা রাখে, প্রকাশ্যে প্রকাশ্যে কথা বলতে পারে না, এমন আছে। যাই হোক, এটা নেক্সট হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের গুরুত্ব বেশি। এটা সিকিউরিটি কাউন্সিল একটা স্টিয়ারিং হুইল, একটা বাসের স্টিয়ারিং হুইল দেখেছো, বা স্টিয়ারিং হুইল যে মানে বাসটাকে যেদিকে নিয়ে যাবে ড্রাইভার সেদিকে চলবে। ঠিক সাধারণ মানে ইউনো এত বড় একটা সংস্থা, অনেক বড় বড় কথা এখানে বলা হয়, কিন্তু মূল যে ক্ষমতা সেটা কিন্তু সিকিউরিটি কাউন্সিলের হাতে থাকে। তাহলে আমরা দেখছি এত স্টিয়ারিং হুইল হিসাবে সিকিউরিটি, তাহলে এখানে সাধারণ সভা এত বড় একটা আকারে, হ্যাঁ, একটা বড় আয়তনের, কিন্তু আমরা দেখছি বিশ্বের জনগণ এখানে মানে ভূমিকা নিচ্ছে তাদের প্রতিনিধির মধ্যে দিয়ে। তাই এখানে একটা সিকিউরিটি কাউন্সিলের গুরুত্বটা বেশি। সব মিলে সমালোচনা সত্ত্বে আমরা এই কথা বলবো, সাধারণ সভার গুরুত্বপূর্ণ ভূমিকাকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা দেখেছি যে সাধারণ সভাতে শান্তির জন্য যে ঐক্য প্রস্তাব, এর মাধ্যমে 1956 সালে যে সুয়েজ খাল সংকটকে নিয়ে, এটা পরে আমি ভিডিও বানাবো, সুয়েজ খাল সংকটে কিন্তু ইতিবাচক ভূমিকা সাধারণ সভা পালন করেছে। আমরা দেখব যে কঙ্গো সমস্যা 1960 সালে, সে সমস্যার সমাধানের ক্ষেত্রে সাধারণ সভা বিশেষ ভূমিকা পালন করেছে। এবং পূর্ব পাকিস্তানে যখন যুদ্ধ হয়, ভারত পাকিস্তান যুদ্ধ হয়, এবং সেখানে সাধারণ সভা ত্রাণ সাহায্য করেছে। পূর্ব পাকিস্তানে বহু মানুষ উদ্বাস্তু হয়ে যায়, শরণার্থী হয়ে যায়, তাদের সহযোগিতার ক্ষেত্রে কিন্তু সাধারণ সভা বিশেষ ভূমিকা পালন করেছে। আবার সাধারণ সভা কিন্তু অনেক জায়গায় সঠিক ভূমিকা পালন করতে পারেনি, সেখানে সাধারণ সভার সদস্যরা কিন্তু, এমনকি সিকিউরিটি কাউন্সিলের সদস্যরাও সেখানে, যেমন 1990 সালে যে খাড়ির যুদ্ধ হলো, উপসাগরীয় যুদ্ধ বলা হয়, কুয়েতকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন এবং জাতিপুঞ্জের বাহিনীর মধ্যে যুদ্ধ হলো, সেখানে কিন্তু অনেক দেশে কিন্তু আপত্তি ছিল, তা সত্ত্বেও কিন্তু ওখানে কিছু বলতে পারেনি, তার আপত্তি তুলতে পারেনি। সিকিউরিটি কাউন্সিলের চীনও আপত্তি তুলতে পারেনি। কিন্তু আবার আমরা এটাও দেখবো যে 2003 সালে যে সাধারণ সভা ভূমিকা পালন করতে পারেনি, সাধারণ সভা স্ট্রং ডিসিশন নিতে পারেনি, এবং সেক্ষেত্রে একজন মানে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, সেও তো সাধারণ সভার মেম্বার, তাহলে সেই সিকিউরিটি কাউন্সিলে সেখানে ভিটো দিতে পারেনি আমেরিকার বিরুদ্ধে। আমেরিকা এবং ব্রিটেনের নেতৃত্বে সাধারণ সভাকে ব্যবহার করে তারা কিন্তু আমেরিকাতে ইরাকে সেনা পাঠায় এবং ইরাকের সঙ্গে যুদ্ধে ইরাকের প্রেসিডেন্টকে পরাজিত করে। তাহলে আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে সাধারণ সভা সেখানে মানে একটা নিরপেক্ষ যে একটা দৃষ্টিভঙ্গি দিয়ে একটা আলোচনা করা এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। এখানে মানে গোপনে ভোট দেওয়ার ব্যবস্থা আছে, ঠিকই, তবু তার যে মোটিভ, একটা দেশের যে বাহ্যিক যে আচরণ, সেটা কিন্তু প্রকাশ পেয়ে যায়। তাই অনেক দেশ শক্তিশালী দেশগুলিকে সমীহ করে। আমরা দেখব যে সাধারণ সভা মূল যে নিয়ন্ত্রণ শক্তি, সেটা কিন্তু সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারদের হাতে রয়েছে। এই বলে আজকে আমি আলোচনা শেষ করলাম।